প্রতিশোধ যে কতটা ভয়ানক হয় তাই এই মুভিটি না দেখলে আমরা কোনোভাবেই জানতে পারতাম না। একটি লোক এক এক করে 3টি খুন করে, কিন্তু তার খুনের ধরন ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এদিকে যারা যারা খুন হচ্ছে তারা সবাই মেয়েদের দেহ ব্যবসার সাথে জড়িত, কিন্তু ওই লোকটির সাথে তাদের কি সম্পর্ক? আজকের এই মুভিটি আমাদের জীবনের চলার পথে অনেক কিছু শিক্ষা দেবে, সেই সাথে আমাদের চোখেও জল আনবে। তবে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই মুভিতে এমন কিছু দৃশ্য আছে যা একেবারেই আনএক্সপেক্টেড। এবার চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই গহীন জঙ্গলে পুরাতন ফ্যাক্টরির সামনে একটি কার এসে থামে। এরপর তার ভিতর থেকে একজন লোক এবং তার সাথে একজন অল্প বয়সী সুন্দরী মেয়ে বের হয়। তখন লোকটি ওই মেয়েটিকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে প্রবেশ করে। সে আসলে একজন কলেজের প্রফেসর, আর মেয়েটি সেই কলেজের একজন স্টুডেন্ট। কোনো লোকজন তাদেরকে দেখে ফেলবে এই ভয়ে মেয়েটি থরথর করে কাঁপছিল। প্রফেসর তাকে সান্ত্বনা দেয় যে এই গভীর জঙ্গলে কেউ এখানে আসবে না। এরপর প্রফেসর তাকে কাপড় খুলতে বলে, কিন্তু মেয়েটি প্রথম দিকে ভয়ে কাপড় খুলতে রাজি হচ্ছিল না। তবে প্রফেসরের জড়াজড়িতে সে খুলতে রাজি হয়। যখন সে কাপড় খুলতে যাবে তখনই দরজায় কেউ একজন ঠক ঠক শব্দ করে। প্রফেসর যখন দরজা খোলে তখন সে দেখতে পায় সেইখানে একজন লোক দাঁড়িয়ে আছে। তখন প্রফেসর ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি তো এখানে এসেছো তোমার নিজের ইচ্ছায়, তাহলে তোমার বন্ধুকে আনলে কেন? তখন মেয়েটি বলে, স্যার আমি এই লোকটিকে আগে কখনোই দেখিনি, আর আমি তাকে চিনিও না। এটা শুনে প্রফেসর ওই লোকটিকে বলে, এই পাগল বেওড়া, তুমি কে আর আমাদের কাজে কেন ডিস্টার্ব করছো? তখন ওই লোকটি বলে, আমার নাম ভীমরাজ, আর আমি কাডালুর থেকে এসেছি। এটা শুনে প্রফেসর অনেক ভয় পেয়ে যায়, আর একটি কাঠের টুকরো নিয়ে ভীমরাজকে সজোরে আঘাত করে। কিন্তু কাঠের টুকরোর আঘাত যেন তার শরীরে কিছুই মনে হয় না, উল্টে সে প্রফেসরকেই মারতে শুরু করে। আর মেয়েটিকে বলে, তুমি এখান থেকে চলে যাও। ভীমরাজকে দেখে মনে হচ্ছিল তার শরীর লোহা দিয়ে তৈরি করা। সে প্রফেসরকে লোহার পিলারের সাথে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সেইখান থেকে একটি শুনশান জায়গাতে নিয়ে তার জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে ভীমরাজ একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। আবারও সে অজ্ঞান হয়ে যায়, আর দু পায়ের মাঝখান থেকে তাকে চিরে ফেলে। কিন্তু এই ভীমরাজকে, আর এখানে সে কেনই বা এলো? এদিকে ভীমরাজকে দেখে মনে হচ্ছিল প্রফেসরের উপর তার অনেক দিনের কোনো রাগ জমা রয়েছে, তা না হলে ভীমরাজ প্রফেসরকে এমন ভয়ঙ্করভাবে হত্যা করবে কেন? আর ভীমরাজের গ্রামের নাম শুনে প্রফেসরই বা ভয় পেল কেন? আসলে এর পিছনে কোনো ভয়ঙ্কর গল্প রয়েছে, আর এই সব কিছুর উত্তর একটু পরেই আমরা জানতে পারবো। সিন শিফট হলে আমরা দেখতে পাই একটি মন্দিরে পূজা চলছে, আর ভীমরাজ সেখানে আরতি করছে। আসলে কয়েক মাস ধরে সে এই মন্দিরেই পূজা করে আসছে, আর সেখানের প্রসাদ দিয়ে তার পেটের ক্ষুধা মিটায়। পরের সিনে দেখা যায় একটি বাংলোতে একজন গৃহবধূ খুন হয়েছে। এ ব্যাপারে পুলিশ তার স্বামীকে সন্দেহ করছে, কিন্তু তাকে অ্যারেস্ট করার মতো তাদের কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নাই। এমনকি মহিলাটি যখন মারা যায় তখন তার স্বামী এ বাড়িতেও ছিল না। এজন্য পুলিশ অফিসাররা অরুণ বার্মাকে এখানে ডেকে এনেছে। সে একসময় আর্মির মেজর ছিল, বর্তমানে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আর সেখানে সে বিভিন্ন ইনভেস্টিগেশনের ভিডিও আপলোড করে। এজন্য পুলিশ অরুণকে এই কেসটির ইনভেস্টিগেশনের জন্যই ডেকে এনেছে। পুলিশ অফিসাররা তাকে এটাও জানায় কিছুদিন আগে এই মহিলার স্বামী অনলাইন থেকে একটি বন্দুক ক্রয় করেছে, কিন্তু এই খুনটা যে সেই করেছে তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। অরুণ সবকিছু দেখে কয়েক মিনিটের মধ্যেই এই কেসটি সলিউশন করে ফেলে, আর সে প্রমাণ করে দেয় যেহেতু ঘরের দরজা বন্ধ ছিল সেহেতু এই লোকটি জানালা দিয়ে তার স্ত্রীকে গুলি করে, কিন্তু একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পিছনের দরজায় গেঁথে যায়। এদিকে একজন মহিলা তার মেয়েকে নিয়ে মন্দিরে এসেছে পুরোহিতকে ইনভাইট করার জন্য, যেন সে অমাবস্যার দিন তার বাড়িতে গিয়ে কিছু খাবার খেয়ে আসে। তখন ভীমরাজ তাদেরকে বলে, আমার তো ভালো মন্দ খাওয়ার কোনো জায়গা নাই, তাই আমাকেও আপনি ইনভাইট করুন। এটা শুনে মহিলা ভীমরাজকে বলে, সামনের অমাবস্যার দিন আপনাকেও আমরা ইনভাইট করব। আসলে ভীমরাজের কোনো গভীর পরিকল্পনা রয়েছে, তা না হলে সে এই মহিলাদের বাড়িতে কেন যেতে চায়? নাকি ওই মহিলার তার মেয়ের উপর তার কোনো কুদৃষ্টি পড়েছে? এসব কিছুর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে অরুণ তার ইউটিউব চ্যানেলের জন্য ক্রাইম স্টোরি তৈরি করছিল। ঠিক তখনই খবর আসে তার বড় ভাইয়ের মেয়ে আত্মহত্যা করেছে। তাই সবকিছু ফেলে সেইখানে সে ছুটে যায়। অরুণ দেখতে পায় তার ভাতিজির নিথর দেহ সেখানে পড়ে আছে, আর সে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে।
কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন সে সুইসাইড করলো? নাকি তাকে খুন করা হয়েছে? নাকি এর পিছনে অন্য কারো হাত রয়েছে? এ সব কিছুই যেন রহস্যই থেকে যায়। পুলিশ অফিসার তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার কি কারোর উপর কোনো সন্দেহ হয়? তখন তার বাবা বলে, কারোর উপর আমার সন্দেহ নেই। কিছুদিন আগে আমরা তার বিয়ে ঠিক করেছি, কিন্তু সে এই বিয়েতে রাজি ছিল না। মনে হয় এই জন্যই সে সুইসাইড করেছে। এদিকে ভীমরাজ সেদিন রাতে একটি পলিটিক্যাল ফাংশনে আসে। সেখানে নাগরাজ প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিল। সে গরিব দুঃখীদের জন্য বিভিন্ন কাজের অফার দেয়। এদিকে ভীমরাজের একটা কাজেরও দরকার ছিল, তাই সে নাগরাজের ড্রাইভার অর্থাৎ রাভিকে বলে তাকে যেন একটা কাজ পাইয়ে দেয়। রাভি বলে সামনের রবিবারে সে যেন তার বাড়িতে আসে। এর ভিতরে সে নাগরাজকে বলে তার একটা কাজের ব্যবস্থা সে করে রাখবে। এদিকে অরুণের বড় ভাই অরুণের সঙ্গে দেখা করতে এসেছে। সে অরুণকে বলে, কিছুদিন আগে আমি আমার বড় মেয়ে রামিয়াকে একটা ফোন কিনে দিয়েছিলাম, কিন্তু এখন তো আর সে বেঁচে নাই, তাই ফোনটি আমার ছোট মেয়েকে দিতে চাই। কিন্তু আমরা এই ফোনের লক কিছুতেই খুলতে পারছি না, তাই তুমি এই ফোনের লক খুলে আমাদের বাড়িতে দিয়ে এসো। এটা বলে সে চলে যায়। সেদিন রাতে অরুণ ওই ফোনের লক খুলে সে দেখতে পায় ওই ফোনের হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে এবং গ্যালারিতে কয়েকটি ভিডিও রয়েছে। এটা দেখে অরুণের চোখ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। হোয়াটসঅ্যাপে একটি লোকের ভয়েস মেসেজ রয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, রামিয়া যদি তার কথা না শোনে তাহলে সমস্ত ভিডিও সে ইন্টারনেটে ছেড়ে দেবে। এটা শুনে অরুণ বুঝতে পারে রামিয়ার সুইসাইডের পিছনে আসল কারণ হলো এই ভিডিও। এদিকে ভীমরাজ বাজারে এসে একটি সুন্দরী মহিলাকে ফলো করতে থাকে। মহিলা যখন বুঝতে পারে ভীমরাজ তাকে ফলো করছে, তখন সে ভীমরাজকে গালি দিতে শুরু করে আর বলে যে, আমার দিকে বারবার তাকাচ্ছ কেন? তখন ভীমরাজ বলে, আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছে। এটা শুনে ওই মহিলা তার উপর অনেক রেগে যায়। এমন সময় বাজারের কেয়ারটেকার এসে ভীমরাজকে বাজার থেকেই বের করে দেয়। এদিকে অরুণ পুলিশ স্টেশনে এসে হোয়াটসঅ্যাপের মেসেজের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর সে এটাও জানায় এই কেসটি সে নিজেই ইনভেস্টিগেশন করতে চায়। তখন পুলিশ অফিসার বলে, এটা খুব সেনসিটিভ একটা বিষয়, তাই খুব সাবধানে ইনভেস্টিগেশন করতে হবে। আসলে রামিয়া অনলাইনে দেহ ব্যবসায় লিপ্ত ছিল, কিন্তু তার খুন হওয়ার পিছনের আসল কারণটা কি, এসব কিছু একটু পরে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। অরুণ রামিয়ার হোয়াটসঅ্যাপে একটি অ্যাড্রেস পায়, তাই সে তার অ্যাসিস্ট্যান্ট গনিকে নিয়ে সেই অ্যাড্রেসটির লোকটির সঙ্গে দেখা করতে আসে। নেলসন নামের এই লোকটি রামিয়াকে অনলাইনে 2 ঘন্টার জন্য বুক করেছিল, কিন্তু সে অরুণের কাছে কোনো কিছুই স্বীকার করতে রাজি হয় না। তখন অরুণ তার স্ত্রী আর মেয়েকে এসব কিছু বলে দেওয়ার হুমকি দিলে ওই লোকটি সবকিছু বলতে শুরু করে। সে জানায় একটি অ্যাপসের মাধ্যমে রামিয়ার ছবি দেখে সে 2 ঘন্টার জন্য 2000 টাকা দিয়ে তাকে বুকিং করেছিল, কিন্তু সেই দিন রামিয়ার পরিবর্তে অন্য একটি মেয়ে আসে। তখন অরুণ ওই লোকটিকে বলে, তুমি এখনই দালালের কাছে ফোন করে বলো যে তোমার এক বন্ধুর একটি মেয়ের প্রয়োজন, আর সে সরাসরি মেয়েদেরকে দেখে পছন্দ করে বুকিং করবে। এরপর ওই লোকটি অরুণকে দালালের অ্যাড্রেস দেয়। এদিকে ভীমরাজ রাভির বাড়িতে আসে কাজের ব্যাপারে খোঁজ নিতে। তখন রাভি জানায় নাগরাজের সাথে কথা বলতে সে ভুলে গেছে, কিন্তু এখন সে আবারও নাগরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাই রাভি ভীমরাজকে বলে, আমি না আসা পর্যন্ত তুমি আমার স্ত্রীর কাজে হেল্প করো। এরপর ভীমরাজ যখন বাড়ির কাজ করছিল তখন সে দেখতে পায় রাভির মেয়ে ফোনে কথা বলছে, আর কেউ একজন তাকে ফোনের ভিতরেই ধমক দিচ্ছে, যার কারণে সে অনেক ভয়ও পাচ্ছে। এরপর যখন রাভি বাড়িতে আসে তখন ভীমরাজ তাকে বলে যে কেউ একজন তার মেয়েকে ফোনের ভিতরেই ধমক দিচ্ছে, মনে হচ্ছে তার কোনো বিপদ হয়েছে। এটা শুনে রাভি তার মেয়ের কাছে সবকিছু জানতে চাইলে তার মেয়ে জানায় অফিসের বস তাকে প্রতিদিন খারাপ কাজের জন্য অফার দিচ্ছে, আর যদি তার কথা মতো কাজ না করি তাহলে সে আমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আসলে রামিয়ার মতো রাভির মেয়েও অনলাইন দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে, আর ওই ভিডিও দিয়ে অফিসের বস তাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতে থাকে। এত কিছু শোনার পর রাভি তার মেয়েকে মারতে যায়। তখন ভীমরাজ রাভিকে থামিয়ে বলে, আসলে আপনার মেয়ের কোনো দোষ নেই, সবকিছু ওই ছেলের জন্যই হচ্ছে। এদিকে অরুণ তার অ্যাসিস্ট্যান্ট গনিয়ার ইন্সপেক্টরকে নিয়ে নেলসনের দেওয়া অ্যাড্রেসে চলে আসে। অরুণ তার অ্যাসিস্ট্যান্টকে কাস্টমার বানিয়ে ওই লোকটির কাছে পাঠায়, আর সাথে একটি মাইক্রোফোন দেয় যেন মেয়েটি আসার পর সে তাদেরকে ইনফর্ম করতে পারে। এরপর গনি টেইলর্সের দোকানদার ওই লোকটির কাছে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সমস্ত কাজের দালাল। গনি নেলসনের নাম বলার সাথে সাথে লোকটি পাশের রুমে তাকে নিয়ে যায়, আর গনি সেইখান থেকে একটি মেয়েকে চয়েস করে।
তখন দালাল ওই মেয়েটি আর গনিকে নিয়ে একটি রুমের মধ্যে রেখে আসে। গনি তার মোবাইলে ভিডিও চালু করে রাখে যেন সবকিছু রেকর্ড হয়। এরপর যখন মেয়েটি ওই রুমে প্রবেশ করে কাপড় খুলতে যাবে, তখনই গনি তার মাইক্রোফোনে অরুণকে ইনফর্ম করে। এরপর ইন্সপেক্টর তার টিম নিয়ে সবাইকে অ্যারেস্ট করে। এদিকে রাফির মেয়ে অফিসের বসকে কল করে ডেকে আনে। যখন ওই লোকটি সেইখানে আসে, তখন ভীমরাজ তাকে মারতে যায় আর তাকে ভয় দেখিয়ে বলে যে সে যেন এই মেয়েটিকে আর কোনো ধরনের ডিস্টার্ব না করে। এসব দেখে লোকটি অনেক ভয় পায় আর সে ভীমরাজকে বলে, আমি এই ভিডিওটি এখনই ডিলিট করে দিচ্ছি আর কখনোই এই মেয়েকে বিরক্ত করব না। এরপর রাভি ভীমরাজের হাত জোড় করে বলে তার মেয়েকে সে বাঁচিয়েছে আর তাই নাগরাজকে বলে যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা সে তাকে করে দেবে। এদিকে অরুণ গ্রেপ্তার হওয়া সমস্ত মেয়েদের সঙ্গে কথা বলছে। মেয়েরা তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার কথাগুলো অরুণকে জানায়। আসলে কোনো মেয়ে ইচ্ছা করে তার আত্মসম্মান হারাতে চায় না, কোনো না কোনো সিচুয়েশনে পড়ে এগুলো করতে তারা বাধ্য হয়। তাদের মধ্যে একজন বলে তার লেখাপড়ার খরচ তার বাবা মার দেওয়ার সামর্থ্য নাই, তাই কলেজের ভর্তির টাকার ব্যবস্থা করতে সে এই কাজে নামতে বাধ্য হয়েছে। আর একজন বলে সে বিধবা আর এই সমাজে তার কোনো কাজের ব্যবস্থা নাই, তাই বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে এই কাজে নামা ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই। এরপর অরুণ দালালকে রামিয়ার ছবি দেখায়। দালাল জানায়, এই মেয়েটাকে তো আমি চিনি, কিছুদিন আগেই সে মারা গেছে, তার নাম রামিয়া। অরুণ ওই লোকটিকে রামিয়াকে ধমক দেয়া ভয়েস মেসেজটি শোনায়। তখন ওই লোকটি বলে সে আগে কখনো এই ধরনের ভয়েস শুনি নাই, হয়তো কোনো আপার লেভেলের ব্যক্তি হবে। ওই লোকটি আরো বলে, আমি শুধুমাত্র ক্লায়েন্ট জোগাড় করে দিই আর শ্বেতা তার ক্লায়েন্টদের কাছে মেয়ে সাপ্লাই করে, তাই রামিয়াকে কোন কোন ছেলে বুকিং করেছিল সেটা শ্বেতা ভালোই জানে। আর শ্বেতার রেট অনেক বেশি, কিন্তু অরুণ সেই অ্যাপসের মাধ্যমে শ্বেতাকেও বুকিং করে। এদিকে ভীমরাজ সুন্দরী নামের ওই মহিলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সুন্দরী ভীমরাজকে দেখে অনেক রেগে যায়। ভীমরাজ বলে সে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মজা করে নাই, তাই এখন সে একজন ইয়াং মেয়ের সঙ্গে মজা করতে চায়। এর বিনিময়ে সে অনেক টাকা অফার করে। আসলে সুন্দরী একটি কলেজের মহিলা হোস্টেলের দায়িত্বে আছে, যার কারণে সে ক্লায়েন্টদের কাছে বিভিন্ন সময় টাকার বিনিময়ে মেয়ে সাপ্লাই করে, কিন্তু সে ভীমরাজকে ভিখারি মনে করে বারবার তাড়িয়ে দেয়। আসলে ভীমরাজকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে সে একজন যুবক ছেলে। মুখে ভরা পাকা দাড়ি আর গায়ে একটা নর্মাল শার্ট আর ধুতি পরা, এজন্যই মনে হয় সুন্দরী তাকে পছন্দ করছে না। এদিকে মহিলা অফিসার অরুণের বাড়িতে এসে জানায় তার অন্য জায়গাতে ট্রান্সফার হয়েছে। এর কারণ হলো সে অফিসারের অনুমতি ছাড়া অরুণকে হেল্প করতেছে। আসলে এর পিছনে বড় কোনো হাত রয়েছে, তারা চায় না অরুণ এই বিষয়ে তদন্ত করুক। যেহেতু মহিলা অফিসার অরুণকে হেল্প করতেছে, সেহেতু তারা তাকেই ট্রান্সফার করিয়ে দেয় যেন অরুণ এই তদন্ত আর না করতে পারে। এরপর সেদিন রাতে ভীমরাজ যখন মন্দিরে বসেছিল, তখন সেই মহিলা আর তার মেয়ে সেইখানে আসে। মহিলা ভীমরাজকে বলে, আজকে আমাবস্যার রাত, তাই আমার বাড়িতে তোমার দাওয়াত রইল। অন্যদিকে অরুণ দালালকে নিয়ে শ্বেতার সঙ্গে দেখা করতে আসে। শ্বেতা তার শুটিং শেষ করে অরুণের সঙ্গে দেখা করে। অরুণ রামিয়ার ব্যাপারে তার কাছে জানতে চাইলে সে অরুণকে সবকিছু জানায়। সে রামিয়ার ব্যাপারে এক এক করে সবকিছু বলতে শুরু করে। কিছুদিন আগে রামিয়া কলেজের কাগজ তোলার জন্য একটি দোকানে যায় আর সেখানে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি রামিয়া ভিডিও কলে তার সবকিছু শেয়ার করে। একদিন ওই ছেলেটি রামিয়াকে তার দোকানে ডেকে আনে। ছেলেটি রামিয়াকে জানায় সে তাকে অনেক পছন্দ করে, কিছুদিন পরেই সে তাকে বিয়ে করবে, কিন্তু তার কাছে এখন কোনো টাকা নেই। তখন সে রামিয়াকে বলে তার কাছে একটা আইডিয়া আছে, যার মাধ্যমে তারা দুজনেই অনেক টাকার মালিক হতে পারবে। আর সে রামিয়াকে বলে ভিডিও কলে তার শরীর দেখিয়ে প্রতিদিন অনেক টাকা ইনকাম করা যাবে, কিন্তু রামিয়া তার প্রস্তাবে কোনোভাবেই রাজি হয় না। তখন ছেলেটি বলে, আমি তো তোমাকেই বিয়ে করব, যেহেতু আমার কোনো সমস্যাই নেই, তাহলে তুমি কেন রাজি হচ্ছ না? ছেলেটি রামিয়াকে ইমোশনাল কথা বলে রাজি করিয়ে নেয়। এরপর রামিয়া ডেটিং অ্যাপে তার ভিডিও ছাড়তে শুরু করে আর আস্তে আস্তে তার অফার আসাও শুরু হয়। রামিয়া চেয়েছিল বিয়ের আগে এই সমস্ত ধান্দা সে ছেড়ে দেবে, কিন্তু তাকে কেউ একজন ধমক দিয়ে বলে বিয়ের পরেও সে এই কাজ না করলে রামিয়ার সমস্ত ভিডিও সে ইন্টারনেটে ছেড়ে দেবে। তখন রামিয়ার কাছে আর কোনোই পথ খোলা ছিল না, তাই সে সুইসাইড করতে বাধ্য হয়। এরপর অরুণ সেই ভয়েস মেসেজ শ্বেতাকে শোনায়। শ্বেতা সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি কার ভয়েস।
সে অরুণকে বলে গুরু ভাই নামে একজন ভয়ঙ্কর ব্যক্তি রয়েছে, যে কিনা এই সমস্ত 2 নম্বর কারবারের প্রধান, আর এটি তারই ভয়েস। এদিকে ভীমরাজ আমাবস্যার রাতে সেই মহিলার বাড়িতে খাবার খেতে এসেছে। এমন সময় তার স্বামী বাড়িতে এসে ভীমরাজকে দেখে রেগে যায়, আর সে তার স্ত্রীকে বলে কেন এই বাড়িতে সে ফকিরদেরকে ডেকে এনে খেতে দেয়। এটা শুনে মহিলা আর তার মেয়ে বলে খাওয়ার সময় সে যেন ভীমরাজকে ডিস্টার্ব না করে। লোকটি ভীমরাজের কাছে জানতে চায় তুমি কোথা থেকে এসেছো। তখন ভীমরাজ বলে কাডালুর থেকে। গ্রামের নাম শুনে লোকটি কেমন যেন ভয় পেতে শুরু করে আর নিজের গলার চেইন ধরে কোনো গভীর চিন্তায় পড়ে যায়। কিন্তু ভীমরাজের গ্রামের নাম শুনে সবাই কেন ভয় পেতে শুরু করে? গল্পের শুরুতে যে প্রফেসরকে দেখানো হয় সেও কিন্তু ভীমরাজের গ্রামের নাম শুনে ভয় পেয়ে গিয়েছিল। এরপর ভীমরাজ ওই ঘরের মধ্যে ঢুকে মহিলা আর তার মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। তারপরে ভীমরাজ ওই মহিলার স্বামীর রুম বন্ধ করে দেয়। লোকটি ঘরের দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তখনই ভীমরাজ ওই ঘরে প্রবেশ করে আর ওই লোকটিকে বেধড়ক মারতে শুরু করে। ভীমরাজ ওই লোকটিকে এতটাই মারে যে সে সহ্য করতে না পেরে ওখানেই সে মারা যায়। আর ভীমরাজ ওই লোকটির গলা থেকে চেনটি নিয়ে চলে আসে। কিন্তু ভীমরাজ এটা কেনই বা করলো? সে তাকে হত্যা করলো কেন? আর কেনই বা তার গলা থেকে চেনটি নিল? এসব কিছুই যেন এক রহস্যের গোলকধাঁধা। এভাবে ভীমরাজ আর কতজনের প্রাণ নিতে চাই, এসব কিছুর উত্তর একটু পরেই আমরা জানতে পারবো। এদিকে গুরু ভাইকে ধরার জন্য অরুণ তার লোকদের পিছু নেয়, আর এক পর্যায়ে সে গুরু ভাইয়ের অফিসে চলে আসে। কিন্তু সেই অফিসে ঢোকার মতো তার কোনো লাইন ছিল না। তাই অরুণ একটি প্ল্যান করে, সে গোনাকে পাঠায় অফিসের ইন্টারনেটের কেবল কাটার জন্য। এদিকে ভীমরাজ মহিলা হোস্টেলে আসে সুন্দরীর সঙ্গে দেখা করতে। সে ভীমরাজকে দেখে অনেক রেগে যায়। এরপর সে যখন পুলিশকে ফোন করতে যায় তখন ভীমরাজ বলে আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। তুমি হোস্টেল থেকে সুন্দরী মেয়েদেরকে দিয়ে যা যা করাও আমিও সবকিছু পুলিশকেও বলে দেব। এরপর সুন্দরী ভীমরাজকে বলে তুমি আমার কাছে কি চাও আর তোমার ডিমান্ড কি? তখন ভীমরাজ বলে আমি তোমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, এর বিনিময়ে তুমি আমাকে সুন্দরী ইয়াং মেয়ে দেবে। তখন সুন্দরী ভীমরাজকে বলে কাল সকাল 10টায় তুমি আমার বাড়িতে চলে এসো, তবে আসার আগে অবশ্যই এরকম ফকিরের ড্রেসে না এসে সুন্দর ড্রেস পরে আসবে। এদিকে অরুণ আর গুনা ওয়াইফাইয়ের মিস্ত্রি সেজে গুরু ভাইয়ের অফিসে ঢোকে। সেখানে অরুণ কম্পিউটারে দেখতে পায় রামিয়ার মতো আরো অসংখ্য মেয়ের ভিডিও সেখানে রয়েছে। আসলে গুরু ভাইয়ের লোকজন ওই সমস্ত মেয়েদের ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কথা শুনতে বাধ্য করায়। অরুণ কম্পিউটার থেকে হার্ড ডিস্ক নিয়ে তার ব্যাগে রাখে। তখনই গুরু ভাই সেখানে চলে আসে। অরুণ তার কণ্ঠ শুনে বুঝতে পারে এই লোকটি সেই গুরু ভাই যাকে এতদিন ধরে সে খুঁজতেছে। অরুণ তাদের সবাইকে প্রচুর মারধর করে। আসলে সে রামিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে এত কিছু করেছে। সে হাতের কাছে যাকে পাচ্ছে তাকেই বেধড়ক মারতেছে। এরপর অরুণ পুলিশের কাছে কল করে তাদের সবাইকে ধরিয়ে দেয়। এদিকে পরের দিন সকাল 10টায় ভীমরাজ সুন্দরীর বাড়িতে চলে এসেছে। সুন্দরী ভীমরাজের ড্রেস দেখে রেগে যায়, কারণ সে ভীমরাজকে এই ড্রেস চেঞ্জ করে আসতে বলেছিল। আসলে কোনো ইয়াং সুন্দরী মেয়ে ভীমরাজের এই ড্রেস দেখে তার সাথে সময় কাটাতে রাজি হবে না। এদিকে সুন্দরী একজন ইয়াং মেয়েকে দেখিয়ে ভীমরাজকে বলে তুমি তার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। এটা বলে সুন্দরী তাদের রুমের দরজা বন্ধ করে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর মেয়েটি রুম থেকে বাইরে বের হয়ে আসলে সুন্দরী বলে কি হয়েছে? তখন মেয়েটি বলে লোকটির এমন কিছু ডিমান্ড রয়েছে যেগুলো পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর সুন্দরী ভীমরাজের কাছে এসে বলে তোমার এমন ডিমান্ড এই মেয়েটি পূরণ করতে পারবে না, তার থেকে বরং তুমি কালকে এসো, আমি তোমার জন্য ভালো একজন সুন্দরী মেয়ের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ভীমরাজ বলে আমি যেহেতু অগ্রিম টাকা দিয়েছি তাই আমার আজকেই লাগবে। যেহেতু এই মেয়েটি আমার ডিমান্ড পূরণ করতে পারবে না সেহেতু তুমি আমার ডিমান্ড পূরণ করো। আর কোনো উপায় না পেয়ে সুন্দরী ভীমরাজের কথায় রাজি হয়। এর কিছুক্ষণ পর ভীমরাজ সুন্দরীর সানগ্লাস পরে রুমের বাইরে আসে আর ওই মেয়েটিকে বলে তুমি এখান থেকে চলে যাও, ভবিষ্যতে এই ধরনের কাজ না করে লেখাপড়ায় মন দাও, আর সুন্দরীকে আমি দেখে নিচ্ছি। এরপর ওই মেয়েটি ভীমরাজকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। আর ভীমরাজ তার ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে ঘরে ভিতর প্রবেশ করে। তখন আমরা দেখতে পাই ভীমরাজ সুন্দরীকে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখেছে। সে ভীমরাজকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ভীমরাজ তার কথা না শুনে ধারালো অস্ত্র দিয়ে সুন্দরীর গলা কেটে তাকে হত্যা করে।
তাহলে ভীমরাজের এটাই ছিল সুন্দরীর পিছনে লেগে থাকার আসল পরিকল্পনা। কিন্তু সে কেন এভাবে খুন করতেছে? এদের সঙ্গে তার কিসের শত্রুতা? সবকিছু যেন রহস্যময় মনে হচ্ছে। এদিকে পুলিশ কমিশনার অরুণকে তার বাংলোতে ডেকে এনে সেই হার্ড ডিস্কের ব্যাপারে জানতে চায়। তখন অরুণ জানায় সেদিন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের কারুর বিরুদ্ধে এফআইআর করা হয়নি। যদি তাদের বিরুদ্ধে কোনো এফআইআর না করা হয় তাহলে সে ওই হার্ড ডিস্ক পুলিশের কাছে দেবে না। তখন পুলিশ অফিসার জানায় বিনা কমপ্লেনে সে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে না, আর তাই তুমি তোমার বড় ভাইকে বলো সে যেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করে। তখন আমরা বুঝতে পারি আসলেই অফিসার নিজে ওই ক্রিমিনালদের হয়ে কাজ করে, আর সে নিজেই অরুণকে সাহায্য করার জন্য মহিলা অফিসারকে ট্রান্সফার করেছে। এরপর ফাইনালি অরুণ তার বড় ভাই আর ভাবিকে রামিয়ার ভিডিও দেখাতে বাধ্য হয়। ওই ভিডিও দেখে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। তখন অরুণ তার বড় ভাই আর ভাবিকে বলে যদি আমরা রামিয়ার ব্যাপারে থানায় মামলা করি তাহলে ওই লোকদেরকে আমরা শাস্তি দিতে পারবো। কিন্তু রামিয়ার বাবা মা সেইটা করতে রাজি হয় না, কারণ কোনো বাবা মাই চায় না তার মেয়ের মান সম্মান কোনো কারণে নষ্ট হোক। আর তাই অরুণ খালি হাতেই সেখান থেকে চলে যায়। এদিকে ভীমরাজ রাভির বাড়িতে আসলে রাভির মেয়ে তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। আর রাভি ভীমরাজকে বলে সে নাগরাজের কাছে তার একটা কাজের ব্যাপারে কথা বলেছে, আর নাগরাজের বাড়িতে তার একটা কাজের ব্যবস্থাও হয়েছে। তাই সে ভীমরাজকে বলে সে যেন দ্রুত নাগরাজের বাড়িতে চলে যায়। এরপর অরুণ ইন্টারনেটে খুঁজতে থাকে রামিয়ার মতো আর কোন কোন মেয়ে এই শহরে মারা গিয়েছে, তাহলে সে ওই মেয়ের বাবাকে নিয়ে গুরু ভাইদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তখন অরুণ দেখতে পায় রামিয়ার মতো আরও একটি মেয়ে কাডালোর শহরে আত্মহত্যা করে মারা গিয়েছে। এরপর তার বাবার ছবি যখন দেখানো হয় তখন আমরা দেখতে পাই সে আর কেউ না, আসলে সে ভীমরাজ। অর্থাৎ সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এই সমস্ত মানুষদেরকে সে হত্যা করতেছে। এখন প্রশ্ন হলো ভীমরাজের মেয়ে কেন এবং কিভাবে মারা গেল, আর কতজন লোক তার মৃত্যুর জন্য দায়ী ছিল, এসব কিছুই আমরা এক এক করে জানতে পারবো। এদিকে ভীমরাজ রাভির দেওয়া অ্যাড্রেস অনুযায়ী নাগরাজের বাড়িতে চলে আসে কাজের জন্য, আর অরুণ ভীমরাজকে খুঁজতে কাডালুরে চলে আসে। এখানে তার এক ভক্তের সঙ্গে সে দেখা করে, আর সেই ভক্ত অরুণকে ভীমরাজের বাড়িতে নিয়ে যায়। ভীমরাজের বাবা জানায় আমার ছেলে গত 6 মাস ধরে এই বাড়িতে আসে না, কোথায় আছে কেমন আছে আমি কিছুই জানি না। তখন অরুণ ভীমরাজের মেয়ে দিব্যার কথা জিজ্ঞেস করে সে কিভাবে মারা গেছে। তখন তার দাদা বলে ভীমরাজ পেশায় একজন অভিনেতা ছিল, প্রতিদিন রাতে বিভিন্ন গ্রামে অভিনয় করে তার সংসার চলত। দিব্যার জন্মের সময় তার মা মারা যায়। এরপর থেকেই ভীমরাজ তার মা বাবা হয়ে ওঠে। ভীমরাজ আর তার মেয়ে এই বাড়িতে খুব সুখেই ছিল। দিব্যার 12 পাশ করার পর 150 কিলোমিটার দূরে একটা কলেজে সে ভর্তি হয়। প্রতি রবিবারে সে বাড়িতে আসতো, সবকিছু ঠিকই চলতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন ছুটির দিনে দিব্যার ফ্রেন্ড বাড়িতে আসে। ছেলেটি ভীমরাজ আর দিব্যার দাদার সঙ্গে দেখা করে আবার চলেও যায়। এরপর দিব্যা তার বাবাকে বলে সে ওই ছেলেকে পছন্দ করে, কিন্তু বাবার যদি তাকে পছন্দ না হয় তাহলে সে বাবার অমতে বিয়ে করবে না। তখন ভীমরাজ তার মেয়েকে বলে আগে লেখাপড়া শেষ করো, তারপর আমি নিজেই ওই ছেলের বাবা মার সঙ্গে কথা বলে তোমাদের বিয়ে দেব। এভাবে 3 মাস পার হয়ে যায়। এরপর একদিন সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎ করে দিব্যা বাড়িতে চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব বড় বিপদে পড়েছে, আর সে নিজেই বলতেছিল আমি অনেক বড় পাপ করেছি। আচমকা মেয়ের আসার খবর শুনে ভীমরাজ অভিনয় ফেলে চলে আসে। ভীমরাজ তার মেয়ের কাছে কি হয়েছে সেটা জানতে চাইলে দিব্যা বলে আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সে আমার হোস্টেলে এসেছিল আমার বার্থডে সেলিব্রেট করতে, কিন্তু সেই হোস্টেলে কোনো পুরুষ লোকের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। তখন তার বয়ফ্রেন্ড দিব্যাকে বলে আমি ঢোকার সময় পাহারাদারকে 2000 টাকা দিয়েছি, তাই সে আর এখানে আসবে না। তারা দুজনে তাড়াতাড়ি করে বার্থডে সেলিব্রেশন করে। এরপর ওই ছেলেটি দিব্যার কাছে একটি লিপ কিস চাই, আর যদি সে কিস করতে না পারে তাহলে সে ওখান থেকে যাবে না। তাই দিব্যা তাকে একটি লিপ কিস করে, আর এসব কিছু সিকিউরিটি গার্ড তার মোবাইলে ভিডিও করে। এরপর ছেলেটি যখন চলে যায় তখন সিকিউরিটি গার্ড দিব্যাকে তার রুমে ডাকে, আর ওই ভিডিওটি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে। সে দিব্যার বাবার হোস্টেলের ম্যাডামকে বলে দেওয়ার হুমকি দেয়। এটা বলার সময় সে দিব্যার গলার চেন খুলে নেয়, আর সে বলে যে এসব কিছু কাউকে যেন সে না বলে, তাহলে সে ওই ভিডিওর কথা গোপন রাখবে।
কিন্তু সিকিউরিটি গার্ড হোস্টেলের ম্যাডামকে সব কিছু বলে দেয়। আর ওই ম্যাডাম আর কেউ না, সে হচ্ছে সুন্দরী ম্যাডাম। ম্যাডাম ওই ভিডিওর ব্যাপারে দিব্যাকে অনেক হুমকি ধামকি দেয়, আর ওই কলেজের প্রফেসরের কাছে দিব্যাকে মজা করার জন্য ছেড়ে দেয়। আসলে ওই প্রফেসর সুন্দরী ম্যাডামের ক্লায়েন্ট। এদিকে সুন্দরী ম্যাডাম এসব কিছু ভিডিও করে, আর সে দিব্যাকে বলে যদি সে তার কথা মতো কাজ না করে তাহলে এই ভিডিও সে ইন্টারনেটে ভাইরাল করবে। আর এই জন্যই দিব্যা ভয়ে তার বাড়িতে চলে আসে এবং কলেজে যাওয়াও বন্ধ করে দেয়। তখন আমরা বুঝতে পারি ভীমরাজ ওই সুন্দরী ম্যাডাম আর হোস্টেলের সিকিউরিটি গার্ডকে নির্মমভাবে হত্যা করেছিল কেন। এভাবে 2 মাস কেটে যায়, আর ফাইনাল এক্সামের সময় আসলে দিব্যা তার বাবাকে বলে সে এক্সাম দিতে চায়, তা না হলে গত 2 বছর তার বরবাদ হয়ে যাবে। এখন কলেজ থেকে অ্যাডমিট কার্ড আনতে হবে। তাই সেদিন ভীমরাজ আর দিব্যা কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসে। পরের দিন ভীমরাজ সকাল সকাল পাশের গ্রামে অভিনয় করতে যায়। এরপর সে যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় দিব্যা আত্মহত্যা করেছে। তখন ভীমরাজ আর তার বাবা থানায় আসে মামলা করতে, কিন্তু পুলিশ কারোর বিরুদ্ধে কোনো মামলা নেয় না। তখন সেখানের এক বৃদ্ধ কনস্টেবল পরামর্শ দেয় তারা যেন একজন উকিল ধরে এই বিষয়ে মামলা করে। এরপর তারা উকিলের মাধ্যমে মামলা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। আর তাই দিব্যার মৃত্যুর 6 মাস পর ভীমরাজ ওই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অরুণ সেই উকিলের সঙ্গে দেখা করে। তখন সে জানায় এত বড় কলেজের বিরুদ্ধে যে কোনো স্টেপ নেওয়া অনেক কঠিন। আর যেহেতু কিছুদিন আগে কলেজের প্রফেসর, সিকিউরিটি গার্ড আর হোস্টেলের ম্যাডাম খুন হয়েছে, তাই কোনোভাবেই কলেজের বিরুদ্ধে মামলা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন অরুণ উকিলকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে এসে সেই 3 জনের মার্ডারের ফটো দেখে। অরুণ বুঝতে পারে আসলে এইগুলো ভীমরাজের কাজ। এরপর সে তার ভক্তকে নিয়ে দিব্যার বয়ফ্রেন্ডের কাছে চলে আসে আর তাকে বলে ভীমরাজের পরবর্তী টার্গেট হচ্ছ তুমি, তোমার জীবনের ঝুঁকি রয়েছে, কারণ দিব্যার মৃত্যুর পিছনে তুমিও দায়ী ছিলে, তাই ভীমরাজ তোমাকেও ছাড়বে না। তখন ওই ছেলেটি বলে দিব্যার বাবা আমাকে কিছুই বলবে না, কারণ তার পরবর্তী টার্গেট অন্য কেউ। দিব্যা মারা যাওয়ার আগে আমাকে সবকিছুই বলেছিল, আর দিব্যার মৃত্যুর পর আমি তার বাবাকে সবকিছু বলেছি। সেদিন দিব্যা তার বাবাকে নিয়ে কলেজে গিয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। সেদিন অফিস সহকারী দিব্যাকে জানায় সে 2 মাস ক্লাসে অনুপস্থিত ছিল, তাই অ্যাডমিট কার্ড নিতে হলে প্রিন্সিপাল থেকে লিখিত পারমিশন আনতে হবে। দিব্যা সেইখান থেকে প্রিন্সিপাল নাগরাজের কাছে চলে আসে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল দিব্যাকে বলে তুমি তো সেই মেয়ে যে হোস্টেলের ভিতরে বাইরের ছেলেদের সঙ্গে নোংরামি করেছিলে। এখন তুমি আমার সঙ্গে মজা না করলে আমি পুরো কলেজে তোমার ভিডিও ছড়িয়ে দেব, আর তোমাকে কলেজ থেকেও বের করে দেব। দিব্যার আর কোনো উপায় ছিল না। তখন প্রিন্সিপাল দিব্যাকে পাশের রুমে নিয়ে ধর্ষণ করে, কিন্তু দিব্যা তার ফোনে এই সমস্ত কিছুই রেকর্ড করে। আর সেদিন রাতে সুইসাইড করার আগে তার বয়ফ্রেন্ডকে এই ভিডিওটি সেন্ড করে। আর এটাই ছিল দিব্যার আত্মহত্যার মূল কারণ। ওই ছেলেটি আরো বলে সেদিন আমি অনেক সাহস নিয়ে দিব্যার বাবার সঙ্গে দেখা করেছিলাম, আর ওই ভিডিওটি তাকে দিয়ে বলেছিলাম দিব্যার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল তার বাবা যেন মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর এই জন্যই ভীমরাজ তার মেয়ের মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদের সবাইকে এক এক করে হত্যা করে প্রতিশোধ নিচ্ছে। তার পরবর্তী টার্গেট হলো কলেজের প্রিন্সিপাল নাগরাজ। তখন আমরা বুঝতে পারি ভীমরাজ নাগরাজের বাড়িতে কাজের জন্য কেন গিয়েছে। এদিকে অরুণ তার বাড়িতে গিয়ে নাগরাজের ভিডিও নিয়ে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। তার কিছুক্ষণের মধ্যেই পুরো ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন কলেজের সমস্ত স্টুডেন্টরা নাগরাজের বিরুদ্ধে বিচারের দাবি তোলে। তখন নাগরাজ নিজেকে বাঁচানোর জন্য অনেক বড় বড় উকিল হায়ার করে, আর সে কলেজ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়, যেখানে ভীমরাজ নিজেই অপেক্ষা করতেছিল তার জন্য, কিন্তু সে নিজেই বাঘের খাঁচায় ধরা দিচ্ছে। পরের দিন অরুণ কোর্টে তার কেস নিজেই লড়তে শুরু করে। তখন নাগরাজের উকিল বলে এই ভিডিওটি আসলে নাগরাজের নয়, অরুণ নাগরাজের ডুপ্লিকেট ভিডিও তৈরি করে ইন্টারনেটে আপলোড করেছে তার ইমেজ নষ্ট করতে। তখন জজ অরুণকে 30 দিনের সময় দেয় ওই ভিডিওর সাক্ষী প্রমাণ আনার জন্য, তা না হলে প্রিন্সিপালের সম্মান নষ্ট করার জন্য অরুণের বিরুদ্ধেই মামলা করা হবে। এদিকে ভীমরাজ সময় বুঝে নাগরাজকে মারার উদ্দেশ্যে রওনা হয়, আর ভীমরাজকে বাধা দিতে যারা যারা সামনে আসে তাদের সবাইকে সে প্রচুর মারধর করে। এরপর ভীমরাজ নাগরাজের রুমে ঢুকে দেখতে পায় সে ভয়ে বাথরুমে লুকিয়ে রয়েছে। তখন ভীমরাজ বাথরুমে গিয়ে নাগরাজের সামনাসামনি বসে। নাগরাজ হাত জোড় করে ভীমরাজের কাছে ক্ষমা চায়,
তখন ভীমরাজ নাগরাজকে বলে, সেদিন আমার মেয়েও তোর কাছে এভাবেই ক্ষমা চেয়েছিল, কিন্তু তুই তাকে ক্ষমা না করে তার দুর্বলতার সুযোগ নিয়েছিলি। এটা বলতে বলতে ভীমরাজ নাগরাজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর সে এতবার তার পেটে ছুরি মারে যে তাকে দেখে মনে হচ্ছিল দিব্যার মৃত্যুর প্রতিশোধ সে একজনকে মেরেই পূরণ করতেছে। এর পরের দিন ভীমরাজ তার গ্রামে ফিরে আসে, আর ওই দিনটি ছিল দিব্যার প্রথম মৃত্যুবার্ষিকী। দিব্যার দাদা ছোটখাটো একটি পূজার আয়োজন করে। ভীমরাজ সেইখানে গিয়ে দিব্যার ছবির সামনে তার চেনটি রাখে। তখন তার দাদা বুঝতে পারে ভীমরাজ এতদিন ধরে দিব্যার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। যখন ভীমরাজ বাইরে আসে তখন অরুণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন অরুণ বলে, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, আর আপনি যা যা করেছেন তা একদমই ঠিক করেছেন, কারণ দোষীদের বিচার এমনই হওয়া উচিত। এরপর ভীমরাজ বলে, আমি শুধুমাত্র পরবর্তী মেয়েদের জন্য এটা করেছি, যেন ওই নরপশুগুলো দ্বিতীয়বার আর কোনো মেয়েদের সঙ্গে এমনটা করতে না পারে। বাবার কাছে মেয়েরা হচ্ছে তাদের রাজরানী, আর সেই মেয়েদের গায়ে যদি কোনো ফুলের টোকাও পড়ে তাহলে বাবারা সেটাও সহ্য করতে পারে না। এই পৃথিবীতে যারাই মানুষের ক্ষতি করেছে উপরওয়ালা তাদেরকে এই পৃথিবীতেই বিচার করেছে। যারা এই পৃথিবীতে বড় বড় চেয়ারে বসে আছে তারাই কিন্তু সবচেয়ে বড় বড় অন্যায় কাজে জড়িত। কিন্তু কিছু লোকদের মুখোশ উন্মোচন হলেও বাকি রাঘব গোয়ালরা কিন্তু পর্দার আড়ালেই রয়ে যায়। আসলে একটি সমাজ পরিবর্তন করতে হলে সর্বপ্রথম নিজেকেই পরিবর্তন করতে হবে। আপনার জানা মতে এমন ঘটনা ঘটে থাকলে কমেন্ট বক্সে লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন।